বিধ্বস্ত সুজাইয়া, জ্বলন্ত রাফা, গাজার ধ্বংসস্তূপে ইসরায়েলি দম্ভের অন্তিম সুর। হামাসের মিত্রদের হাতে ঝরে পড়ছে দখলদার সেনা, প্রতিরোধের আগুনে জ্বলছে আগ্রাসনের পতাকা। একটি শহর, ধ্বংসস্তূপের নাম গাজা। একটি যুদ্ধ যার পরতে পরতে ধ্বংস আর প্রতিশোধের ইতিহাস। আর সেই ইতিহাসে আজ লেখা হলো আরেকটি অধ্যায়, যেখানে ইসরায়েলিরা ছিল অস্ত্রে সজ্জিত, কিন্তু হৃদয়ে ছিল ভয়। সুজাইয়ার গলিতে আধারের মাঝে স্নাইপার বসেছিল নিঃশব্দে। একটিমাত্র গুলি, তীব্র নিস্তব্ধতা ছিন্ন করে ধসে পড়ে একজন দখলদার সৈন্য। প্রেস টিভি জানিয়েছে, গত 24 ঘন্টায় হামাসের মিত্রদের আক্রমণের শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনী শিকার হয়েছে একের পর এক হামলার। একজন সৈন্য নিহত, আরও কিছু আহত। সুজাইয়ায় একটি বাড়ির ভিতর আটকে পড়ে তারা। চারদিকে গুলি, 4 সৈন্য, বারবার লক্ষ্যবস্তু। বারুদ আর আতঙ্কের মাঝে কাতরাতে থাকা 4টি জীবন। অন্যদিকে রাফা, সেখানে প্রতিরোধ ছিল আগুনের মতো। ফিলিস্তিনি যোদ্ধারা চালায় আকস্মিক হামলা। ইসরায়েলি সেনারা নিহত ও আহত। সামরিক হেলিকপ্টার নামাতে হয় আহতদের উদ্ধার করতে। তারা ফিরেছে, কিন্তু যুদ্ধের মাঠে নয়, হাসপাতালে। গত 24 ঘন্টায় হামাসের মিত্ররা গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। প্রেস টিভি জানিয়েছে, এই আক্রমণে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। সুজাইয়ায় একটি বাড়ির ভেতরে ইসরায়েলি সেনারা আটকা পড়ে যায়। প্রেস টিভি জানিয়েছে, তাদের উপর বারবার গুলি চালানো হয় এবং এতে তাদের মধ্যে 4 জন আহত হয়েছেন। প্রতিরোধের সামনে আসে আরেক নাম, আল কুদস ব্রিগেড। তারা জানিয়েছে, তাদের স্নাইপার গুজাইয়ার পাহাড়ি অঞ্চলে একজন ইসরায়েলি স্নাইপারকে সফলভাবে হত্যা করেছে। এই আক্রমণ শুধু গুলি নয়, এটি ছিল এক প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ, যেখানে দখলদারিত্বের প্রতিটি পদক্ষেপ পিছু হটে যায়, যেখানে প্রতিরোধ আর আত্মত্যাগে তৈরি হয় স্বাধীনতার ছায়া। 18ই মার্চ ইসরায়েল শুরু করে আকস্মিক বিমান হামলা, যে হামলা ভেঙে দেয় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আর নিয়ে যায় 1600-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ। তবে সংখ্যাটি এখানেই থেমে থাকে না। গাজার স্বাস্থ্যমন্ত্রীর হিসেবে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 50,000-এরও বেশি মানুষ। তবু হামাস আজও দৃঢ়। তারা বলেছে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব তারা গ্রহণ করবে, শুধু যদি সেটা নিয়ে আসে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চয়তা আর নিশ্চিত করে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। এই প্রতিরোধ শুধু বুলেটের নয়, এই প্রতিরোধ আত্মার। এই প্রতিরোধ এক জাতির অস্তিত্বের। আর সেই অস্তিত্ব রক্ষায় আল কাসাম ব্রিগেড চালিয়েছে রকেট হামলা, কারণ তারা জানে এই যুদ্ধ কেবল বেঁচে থাকার নয়, এটি সম্মানের, স্বাধীনতার। গাজা ধ্বংসস্তূপ, কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের মাথা নিচু নয়, কারণ আকাশে আজও উড়ছে প্রতিরোধের নিশান। কারণ সুজাইয়া আর রাফার ধ্বংসস্তূপ থেকে শোনা যাচ্ছে নতুন প্রতিরোধের গর্জন। একদিকে শান্তির ছায়া, অন্যদিকে সম্ভাব্য যুদ্ধ। মধ্যপ্রাচ্যে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র বনাম ইরান। আলোচনার টেবিলে শান্তির সুর, আকাশে গর্জন করছে যুদ্ধ বিমান। মাস্কাটের বাতাসে ভেসে বেড়ায় দ্বৈত বার্তা, একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক সময়ে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কাগজে কলমে শান্তি, তবুও সেই টেবিলের নিচে চাপা পড়ে আছে বারুদের ঘ্রাণ। যুক্তরাষ্ট্র ও ইরান, দুই মহাশক্তির মাঝে পুনরুজ্জীবনের স্বপ্ন নিয়ে ফের বসেছে পরমাণু আলোচনার আসর। এটা ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম পরোক্ষ কথোপকথন। আর তাই এই বৈঠক, এই মুহূর্ত, এই সন্ধি তাৎপর্যের এক রূপকথা। রোমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধ্যায়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি দিয়েছেন সেই আশ্বাস। কিন্তু হঠাৎই প্রশ্ন, আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র কেন বাড়ালো সামরিক শক্তি? পেন্টাগনের ভাষায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি জটিল, তাই প্রতিরক্ষা সচিব পিট হেগসেটের নির্দেশে মাঠে নামছে অতিরিক্ত যুদ্ধ বিমান। তবে সংখ্যার হিসেব পেন্টাগন রাখেনি প্রকাশ্যে। আকাশে ভেসে বেড়াবে B2 স্পিড স্টেলথ বোমারু বিমান। একটা বিস্ফোরণেই উল্টে দিতে পারে ভৌগোলিক মানচিত্র। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের নজর ইরাক, কাতার, জর্ডান ও কুয়েতের দিকে। ওখানেই ছড়িয়ে পড়তে পারে আগুনের বার্তা। অথচ অন্যদিকে হাত মেলানো হচ্ছে আলোচনার জন্য। এই দ্বিমুখী কৌশল পরিচিত এক ছায়া। লিবিয়া দেখেছে, ইরাক শুনেছে, আফগানিস্তান ভুগেছে। এক হাতে শান্তি, অন্য হাতে ত্রাস। এই কৌশলের পুনরাবৃত্তি যেন ইতিহাসের করুণ প্রতিধ্বনি।
তবে এবার ভিন্ন, পাশে রয়েছে রাশিয়া, পাশে রয়েছে চীন। ইরান আর একা নয়, তার কূটনীতির ঘাড়ে এখন পরাশক্তির হাত, আর তাই আলোচনা হলেও দৃঢ় মনোবলে বসেছে তেহরান। রাশিয়ার সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক গাঢ়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যাচ্ছেন মস্কো সফরে, তিনি জানাবেন মাস্কাটের অগ্রগতি। রাশিয়ার পরমাণু আলোচনার এক অভিজাত গোপন নায়ক, তার মতামত এখন নির্ধারণ করছে ভবিষ্যৎ। তবু ইরানের ভেতর দ্বিধা। কট্টরপন্থীরা বলছেন এই আলোচনা একটি ফাঁদ, স্মরণ করিয়ে দেন গাদ্দাফিকে। একদিন তিনিও ত্যাগ করেছিলেন অস্ত্র। কট্টরপন্থীরা আশঙ্কা করছেন খামেনির পরিণতি কি হবে গাদ্দাফির মতো। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাজছে হুঁশিয়ারির ঢাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিতে প্রস্তুত। শক্তির পথ যদি ব্যর্থ হয় তবে যুদ্ধ আসন্ন। এই দ্বন্দ্ব, এই নাটক, এই কূটনৈতিক নাট্যমঞ্চে একদিকে আলোচনার নামে তুলি দিয়ে আঁকা হচ্ছে শান্তির ছবি, অন্যদিকে ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের ছায়ায় আধার নামছে মধ্যপ্রাচ্যে। আর ইরান তেহরান প্রস্তুত। আইআরজিসি স্মরণে রেখেছে অতীত, সঙ্গে রেখেছে বন্ধুদের। ইরান জানে কবে কথা বলতে হয় আর কখন আক্রমণ করতে হয়। মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে প্রশ্নচিহ্ন। এই উত্তেজনা, এই শান্তির মুখোশ, এই আলোচনার নাটক অবশেষে কি বয়ে আনবে স্থিতিশীলতা, নাকি কেবল এক নতুন বিপর্যয়ের আগমনী ঘণ্টা সময়ই বলবে। কিন্তু আজ ইতিহাস নিঃশব্দে চোখ মেলে চায়, কার হাতে থাকবে নিয়ন্ত্রণ, কার বুকে পড়বে বোমা, আর কে জিতে নিবে মধ্যপ্রাচ্যের ভাগ্যরেখা। বিশ্ব থমকে দাঁড়িয়েছে। ওমানে এক উত্তেজনাপূর্ণ আলাপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি পারমাণবিক আলোচনার এক ঐতিহাসিক মুহূর্তে। প্রশ্ন শুধু একটাই, কে সংলাপের পথে বিজয়ী হবে আর কে ছিটকে পড়বে। ওমানের আকাশে আলোড়ন, বাতাসে নিঃশ্বাস আটকে রাখা বিস্ময়, যেখানে বসেছে দুই প্রতিদ্বন্দ্বী এক অস্থির গতিপথে শান্তির আশায়। ইরান ও আমেরিকা, যুগ যুগান্তরের দুঃস্বপ্নের দুই প্রান্ত, কথা বলেছে এক টেবিলে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান উচ্চ স্তরের পারমাণবিক আলোচনা শুরু করায় বিশ্ব দম ধরে তাকিয়ে আছে। আশা আছে, কিন্তু দেখা যাক ওমানের বিস্ফোরক সংলাপে আরব দেশগুলোর প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ওমানের পারমাণবিক আলোচনা। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনাকে ঘিরে সারা বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সবচেয়ে আগে সাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রথম প্রতিক্রিয়া এসেছে প্রতিবেশীদের কাছ থেকে। মধ্যপ্রাচ্য দুলে উঠেছে এই সংবাদের ঝলকে। কাতার প্রথম সাড়া, তাদের প্রধানমন্ত্রী সরাসরি ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে। তাদের বার্তা পরিষ্কার, আমরা সেতু হব, দেয়াল নয়। আল থানি নিজের মুখেই স্বীকার করেছেন তারা ইরান যুক্তরাষ্ট্রের মাঝে থাকা দূরত্ব মুছে দিতে প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতও ইরানের পদক্ষেপের প্রশংসা করেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী এটিকে বলেছেন একটি সাহসী কূটনৈতিক পা ফেলা যা সময়কে বদলাতে পারে। মিশর পিছিয়ে নেই, কায়রো বলেছে আমরা আশাবাদী এই সংলাপ এক অনুকূল ফলাফল আনবে। মিশরীয় আমিরাতের মন্ত্রীরা ইতিমধ্যেই আলোচনায় বসেছেন ইরানিদের সঙ্গে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী খোঁজ নিয়েছেন আব্বাস আরাকচির কাছ থেকে, জেনেছেন, জানতে চেয়েছেন কত দূর এগিয়েছে। তুরস্ক ও ইরাকও হাত তুলে বলেছে আমরা আছি, কিন্তু এক দেশ ব্যতিক্রম, ইসরায়েল চুপ। তাদের ঠোঁট সিল করা, কিন্তু চোখ তীব্র অস্থিরতায় যেন জ্বলছে। নেতানিয়াহু কি বলেননি তাই সবচেয়ে স্পষ্ট। তিনি শুধু বলেই ফেলেছেন যদি ব্যর্থ হয় আলোচনা তবে সামরিক বিকল্প প্রস্তুত। হ্যাঁ, এই মুহূর্তে ইরান শুধু আলোচনায় নেই, তারা সমীকরণে আছে, ব্যালেন্সে আছে, প্রাধান্যে আছে। ইরান জানে তাদের কথা এখন আকাশ কাঁপে। ইউরোপীয় ইউনিয়নে স্বাগত জানিয়েছে এই সংলাপকে। তারা বলেছে কূটনীতির কোনো বিকল্প নেই। এই লড়াই অস্ত্রের নয়, এই লড়াই বুদ্ধিমত্তার। গত সপ্তাহে প্রথম রাউন্ড শেষ হয়েছে। মার্কিন ও ইরানি শীর্ষ নেতারা মুখোমুখি হয়েছেন ওমানের মাটিতে এবং ঘোষণা এসেছে দ্বিতীয় রাউন্ড শিগগিরই। এইবার হোস্ট ইতালি, ন্যাটো রাষ্ট্র, ইতিহাসের আরেক সাক্ষী। ইরান এখানে শুধু আলোচক নয়, ইরান এখন নীতি নির্ধারক। তাদের চাহনি, তাদের ভাষা, তাদের অবস্থান সবটাই বলছে তারা প্রস্তুত, তারা শক্তিশালী। ইরান জানে কখন অস্ত্র তুলতে হয় আর কখন কলম ধরতে হয়। এটাই তাদের আসল শক্তি, এটাই তাদের সময়। আর পশ্চিমা বিশ্ব, তারা এখন শুধু নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে।
নীল জলের বুকে নেমে এলো এক ঝড়, সমুদ্র নয়, এ ছিল ন্যায় বিচারের গর্জন। এক দেশের বিরুদ্ধে নয়, এক বর্বরতার বিরুদ্ধে। গাজার ধূলিঝড়ে যখন উড়ে যাচ্ছে শিশুদের স্বপ্ন, তখন মালদ্বীপ বলল আর নয়। ফিলিস্তিনিদের কান্না যখন আছড়ে পড়ে নির্জন সৈকতে, সেই ঢেউয়ের প্রতিধ্বনি হলো মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। একটি মাত্র সিদ্ধান্ত, তবু এক বিশাল প্রতিবাদ। এক সাদা বালুর দেশে রক্তস্নাত ভূমির জন্য একাত্মতা। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন সরাসরি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তাদের হৃদয় গাজায়। পার্লামেন্টের প্রস্তাব পাশের পর মুহূর্তে অনুমোদন দেন মুইজ্জু। তার কলমের এক টানে যুদ্ধের পক্ষে থাকা এক জাতির প্রবেশ বন্ধ হয়ে গেল। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিক, এ প্রতিশ্রুতি অকাট্য। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে লেখা, ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এটি কঠোর অবস্থানের প্রতিফলন। ছোট দেশ, তবু সাহসিকতায় বিশাল। আরব সাগরের মাঝে এক দ্বীপপুঞ্জ দাঁড়িয়েছে রক্তপিপাসু শাসনের বিরুদ্ধে। দর্শনীয় ভিলা, বিলাসবহুল রিসোর্ট, নীল জল আর শুভ্র বালুকা, এই ছিল মালদ্বীপের চেনা পরিচয়। আজ তারা বিশ্ব বিবেকের আয়নায় এক প্রতিবিম্ব। আরব নিউজ জানায়, গত ফেব্রুয়ারিতে 2,14,000 পর্যটক এলেও মাত্র 59 জন ছিল ইসরায়েলি। ইতিহাস বলছে এক সময় নিষেধাজ্ঞা ছিলই। 1990 দশকের শুরুতে উঠেছিল সেই নিষেধ। 2010-এ তো মালদ্বীপ ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও হয়েছিল, কিন্তু এখন গাজায় মৃত্যুর মিছিল দেখার পর আবার সেই দ্বার রুদ্ধ। প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর চাপ ছিল, তার মিত্র, তার বিরোধী সবাই চাইছিলেন আর না। এবার স্পষ্ট হন। মুইজ্জু দাঁড়ালেন সোজা হয়ে, গলায় বজ্রের মতো সিদ্ধান্ত। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আগে থেকেই সতর্ক করেছিল, মালদ্বীপে যাবেন না, তাদের ভবিষ্যৎবাণী যেন সত্যি হলো। 2023-এর অক্টোবরে ইসরায়েলের হামাসের এই আক্রমণের পর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। 15 মাস পার, এবার যুদ্ধবিরতি এসেছিল জানুয়ারিতে, ভেঙে গিয়েছিল মার্চেই। তারপর শুরু হলো নতুন অভিযান। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, শুধু গত মাসেই 1,500-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তারা ঘর কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। তারা ঠেকিয়ে রেখেছে খাদ্য, ঠেকিয়ে রেখেছে চিকিৎসা। ত্রাণ ঢুকছে না। প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। আর সেই মুহূর্তেই সমুদ্রের পাড়ে উঠে আসে এক ছোট রাষ্ট্রের গর্জন। গাজা আমরা দেখেছি, আমরা আর নীরব নই। এ কোনো কূটনৈতিক কৌশল নয়, এ এক মানবিক বিপ্লব, এ এক নীল জলের চিৎকার। যারা হত্যায় মেতে উঠেছে তারা এই শান্তি জলেও অবাঞ্ছিত। আজ মালদ্বীপ শুধু সমুদ্রপ্রেমীদের স্বর্গ নয়, এক বিবেকের দ্বীপ, এক গর্জন ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। ছোট ছোট দ্বীপ মিলেই তৈরি এক দেশ, আর কিছু ছোট ছোট সিদ্ধান্ত মিলেই গড়ে তোলে ইতিহাস। মালদ্বীপ আজ ইতিহাস লিখেছে, নীল জলের মাঝে এক লাল প্রতিবাদ, এক ঘোষণার মতো। মানবতা হারায়নি এখনো। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি শুনছে মালদ্বীপের কণ্ঠস্বর? বিশ্ব যখন আলোচনার আশা বুনছে, তখন বজ্রাঘাত ট্রাম্পের। পরমাণু অস্ত্র তৈরির কথা ভুলে যাও, হুঁশিয়ারি ইরানকে। অন্যথায় সামরিক ঝড়। তেহরান এগিয়ে চলেছে আলোচনার পথে, কিন্তু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে যুদ্ধের সম্ভাবনা। এ যেন সংঘাতের মুখোমুখি দুটি শক্তি। একদিকে ইতিহাসের আহ্বানে ওমানে মুখোমুখি হয়েছে তেহরান ও ওয়াশিংটন, অন্যদিকে হোয়াইট হাউস থেকে গর্জে উঠছে এক পুরনো কণ্ঠ, ডোনাল্ড ট্রাম্প। তেহরান যখন প্রথম দফায় আলোচনায় আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এক ধাপ, ঠিক তখনই বাজ পড়ল ট্রাম্পের গলায়। স্পষ্ট হুঁশিয়ারি, পরমাণু অস্ত্রের চিন্তা ত্যাগ করো, নয়তো সামরিক পদক্ষেপ নিতে একটুও দেরি করবে না আমেরিকা। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন চলছে। শনিবার এই উত্তেজনার মাঝেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল দুই দেশ। আলোচনার পর উভয় পক্ষই জানায় আরও বৈঠক হবে। পরবর্তী আলোচনা হতে পারে আগামী সপ্তাহে। কিন্তু এই শুভবার্তার মাঝেই ছড়িয়ে পড়ল কাঁপন ধরানো এক শীতল ঘোষণা। ট্রাম্প আবার এলেন আগুন হাতে, বললেন ইরান চুক্তি বিলম্বিত করছে ইচ্ছাকৃতভাবে। ট্রাম্পের ভাষায়, ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের সামনে মুখ খুললেন। বললেন, তারা আমাদের দিকে নজর রাখছে, তাদের পরমাণু অস্ত্র থাকতে পারে না, ইরানকে অবশ্যই সেই স্বপ্ন বিসর্জন দিতে হবে।
ইরান অবশ্য এমন দাবি বরাবরই অস্বীকার করেছে। তারা বলেছে পরমাণু কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদন আর শান্তিপূর্ণ প্রয়োজনে। কিন্তু এই যুক্তিতে আমেরিকা বা তার মিত্ররা সন্তুষ্ট নয়। তেহরান আর ওয়াশিংটনের মুখোমুখি এই যুদ্ধে আলোচনার ছায়ায় ফিরে এসেছে পুরনো স্মৃতি। 2015 সালে ওবামার আমলে 6 পরাশক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন ও আমেরিকা মিলে ইরানের সঙ্গে সই করেছিল একটি ঐতিহাসিক নিরস্ত্রীকরণ চুক্তি। কিন্তু 2018 সালে সেই চুক্তি থেকে বেরিয়ে এলেন ট্রাম্প নিজেই। তারপর থেকেই ঘনিয়ে আসছে মেঘ। IAIA এর এক প্রতিবেদনে জানায় ইরান ফের শুরু করেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তাদের হাতে আছে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম, এমন এক পরিমাণ যা অস্ত্র তৈরির দরজায় পা রাখে। চিন্তা বাড়ল আন্তর্জাতিক মহলে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সোজাসুজি জানিয়ে দিল প্রয়োজনে তারা ফিরিয়ে আনবে আগের সব নিষেধাজ্ঞা। কোনোভাবেই হতে দেবে না ইরানকে একটি পরমাণু অস্ত্রধর রাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কায় কাঁপছে কূটনৈতিক মঞ্চ। তবু এই উত্তপ্ত আবহেও ইরান বলছে আমরা আলোচনায় বিশ্বাস করি। তারা জানিয়েছে ওমানে প্রথম দফা আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। আগামী শনিবার রোমে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা। কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারি যেন আলোচনার ছায়ায় এক শীতল ঝড়। তিনি বোঝাতে চাইছেন এই আলোচনার সূর্য অস্তমিত হতে পারে যে কোনো মুহূর্তে। এ এক দ্বন্দ্ব, কূটনীতি নাকি কামান। তেহরান আজ দ্বিধাহীন। তার শিরায় আছে সাহস, হৃদয়ে ইতিহাস। কিন্তু ট্রাম্পও পুরনো খেলার পুরোধা। তিনি জানেন কখন খুঁটি চালতে হয়। বিশ্ব এখন তাকিয়ে ওমানে নয়, তাকিয়ে আছে রোমে, রণভূমির ভবিষ্যৎ নির্ধারকের দিকে। আলোচনার পথ কি তবে প্রশস্ত হবে? এ যেন এক নতুন অধ্যায়, এক নতুন যাত্রা, যেখানে সাহস এবং প্রতিবাদের কণ্ঠস্বর আকাশে ভেসে ওঠে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যাদের সংগ্রামের গতি কখনো থেমে থাকে না, তাদের ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল ইসরায়েলের মাটিতে। ইরান সমর্থিত এই অদম্য বাহিনী গাজায় বর্বর হামলার প্রতিবাদে গর্জে উঠেছে। দুটি ক্ষেপণাস্ত্র, দুটি বিশাল ধ্বংসাত্মক শক্তি। সাইরেনের শব্দ শোনা গেছে। এটা ছিল প্রতিশোধের ডাক, একটি সংকেত যা জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতায় এই প্রতিবাদ আরও জোরালো হতে চলেছে। ইসরায়েলে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী ইন্টারসেপ্টর বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে আদতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্ভব হয়েছে কিনা তা এখনো জানায়নি IDF। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে আকাশপথে আসা হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয় সাইরেন বেজে ওঠার কিছু সময় পরই বিপদ কেটে যায়। ইসরায়েলিরা সন্ধ্যাবেলার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। বার্তা সংস্থা AFPর প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে এসেছে ইয়েমেনি বিদ্রোহীরা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 50,933 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,045 জন আহত হয়েছে।
2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুথি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে। চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথি, কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশের বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি।